আপনারা তথা গোটা দেশবাসী অবগত আছেন 22শে এপ্রিল পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা 26 জন ভারতীয় সহ 27 জনকে নির্মমভাবে উগ্রপন্থীরা খুন করেছিল এবং বর্বরতার সঙ্গে খুন করে আমাদের মায়েদের শিখির সিঁদুর মুছে দিয়ে চ্যালেঞ্জ করে বলেছিল মোদি কো ভুলনা। এবং তার পরবর্তীতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী নিপুণতার সঙ্গে সঠিক লক্ষ্যমাত্রা স্থির করে সেই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যে আতুর ঘর 9টি আতুর ঘরকে তথা জঙ্গি ঠিকানাকে, যার মধ্যে লস্করে তৈবার জঙ্গি ঠিকানা, জৈশে মোহাম্মদের জঙ্গি ঠিকানা সহ অন্যান্য জঙ্গি ঠিকানা এবং সেই সঙ্গে 11টি এয়ারবেস, যার মধ্যে তাদের স্ট্র্যাটেজিক এয়ারবেস যেখান থেকে রিফুয়েলিং হয় সেই এয়ারবেস সহ 11টি এয়ারবেসকে এবং তাদের অস্ত্র ভান্ডার সম্পূর্ণভাবে ধ্বংস করে এবং পরবর্তীতে যার প্রমাণ ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন সময়ে স্যাটেলাইট থেকে সংগৃহীত, ড্রোন থেকে সংগৃহীত ক্যামেরার যে ছবি, সেইগুলি কোন এয়ারবেস ভারতীয় সেনাবাহিনীর প্রত্যুত্তরে যে আক্রমণ করেছে, তারপরে কি হয়েছে, আগে কি অবস্থায় ছিল, বিস্তারিতভাবে প্রকাশ করেছে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি সেই ঘটনার পর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস এর একটা বৃহৎ অংশের নেতৃত্ব, যার মধ্যে প্রধান রাহুল গান্ধী, জয়রাম রমেশ সহ অনেকেই বারবারই এটাকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন এবং প্রমাণ খুঁজছেন। কজন জঙ্গি নিকেশ হয়েছে সেটা একবারও জিজ্ঞেস করছেন না, কটা জঙ্গি ঘাঁটি নিকেশ হয়েছে সেটা একবারও বলছেন না, কটা এয়ারবেসকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা একবারও বলছেন না, শুধু বারবার জিজ্ঞেস করছেন যে ভারতের কি ক্ষতি হয়েছে, ভারতের কটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের একটি বিষয় বারবার ওনারা দেশ জুড়ে রাখছেন এবং যেখানে গোটা পৃথিবীতে আজকে এটা আলোচিত, বিভিন্ন রাষ্ট্রনেতারা বারবার বলছেন যে ভারত এই নির্মম জঙ্গি আক্রমণের বিপরীতে যে প্রত্যাঘাত করেছে, উগ্রবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ভারত অল্প সময়ের মধ্যে সঠিকতার সঙ্গে নির্ণায়ক জায়গা থেকে করে যে সাফল্য লাভ করেছে, সম্পূর্ণ দেশীয় সমরাস্ত্র এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সেটা গোটা বিশ্বের কাছে ভারতের গৌরব অনেক সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এবং যার প্রমাণ আপনারা অবগত আছেন, পৃথিবীর অন্যতম একজন ডিফেন্স অ্যানালিস্ট, যিনি ইউএস এর জন স্পেন্সার, ওনার সম্প্রতি একটি লেখা প্রকাশিত হয় যেখানে বলেছেন স্পষ্টভাবে ভারত তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে, নিজস্ব দেশীয় সমরাস্ত্র ব্যবহার করে চীন এবং পাকিস্তানের যৌথ যে প্রক্সি ওয়ার, সেটাতে ভারত জয়লাভ করেছে। তিনি বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্স অ্যানালিস্ট, মিলিটারি অ্যানালিস্ট। এবং সেই সঙ্গে তিনি এটাকে পরিষ্কারভাবে বলেছেন যে এটা একটা ডিসিসিভ ভিক্টরি, অর্থাৎ নির্ণায়ক বিজয় ভারত অর্জন করেছে
এই উগ্রবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে প্রতি আক্রমণ ভারত যার মাধ্যমে অপারেশন সিন্দুর ভারতীয় জাতীয় কংগ্রেস তথা রাহুল গান্ধী, জয়রাম রমেশের মতন ব্যক্তিরা, যার ফলে ভারতের যে ডিফেন্সে আত্মনির্ভরতা সেটাকে ম্লান করার জন্য, যেটা গোটা পৃথিবী স্বীকার করছে, সেটাকে ম্লান করার জন্য একটা অপপ্রয়াস এবং ডিফেন্সের প্রতি যে ভারতবাসীর আস্থা কয়েক গুণ বেড়েছে সেইটাকে খাটো করার জন্য, তার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করানোর জন্য বারবার রবার্ট বাড্রা বলুন, জয়রাম রমেশ বলুন, রাহুল গান্ধী বলুন, ওনারা বারবার প্রমাণ চাই এই একটি আবেদন করেছেন। তারা একটা নতুন জ্ঞানের মতন কাজ করছেন, প্রমাণ চাই জ্ঞান। তার আগেও আপনারা দেখেছেন ভারতবর্ষের বিভিন্ন দুষ্টময়ের সময় ভারতের উপর যখন আক্রমণ হয় তখন এই ধরনের কখনো টুকরো জ্ঞান, বর্তমানে প্রমাণ জ্ঞান, এগুলি একের পর এক মাথা গুজিয়ে উঠে এবং তার ফলে শুধু এই জায়গায় থামেনি। জয়রাম রমেশ আরো আগাড়িয়ে বললেন যে উগ্রপন্থীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে, আর ভারতীয় এমপিরাও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। কতটা নিম্ন রুচির রাজনীতি করলে এই কথা বলতে পারেন, যেখানে ভারত সরকার সর্বদলীয় ডেলিগেশন পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে এইটা বলার জন্য যে সেই দেশে গিয়ে এই ডেলিগেশন, যেখানে কংগ্রেসের প্রতিনিধিও আছেন, কংগ্রেসের একটা অংশের লোকও আছেন, তারা গিয়ে বারবার বলছেন ভারত কি অবস্থান নিয়েছেন, কতটা আক্রমণ করেছেন, এবং সেটা যে শুধুমাত্র দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, দেশের শত্রু, দেশকে যারা দুর্বল করতে চায়, উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদী যারা, সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আক্রমণটা ছিল এবং সন্ত্রাসবাদের ঠিকানাগুলিকে ধ্বংস করেছে। এবং এইটাতে যখন গোটা পৃথিবীর বিভিন্ন দেশ ভারতকে সমর্থন করছেন, তখন সেইভাবে তাদেরকে, মানে সেই উগ্রপন্থীদেরকে, সন্ত্রাসবাদীদেরকে আর আমাদের দেশের এমপি ডেলিগেশনকে একই পাল্লায় তুলে তারা সমগ্র বিশ্বের কাছে ভারতের গৌরবকে ম্লান করার জন্য চেষ্টা করছেন। বারবার যেখানে কংগ্রেস বলছিল, একদিকে বলছিল আলোচনা চালিয়ে যাওয়া দরকার, সিন্ধু জল চুক্তি রদ করা ঠিক হচ্ছে না, আবার বলছিলেন যে আমরা সরকারের সঙ্গে আছি। কিন্তু দেখা গেল প্রথম দিন থেকেই সরকারের সঙ্গে না থেকে তারা রাজনৈতিক রুটি শেখার জন্যই তারা মূলত কংগ্রেস কাজ করছিল। এবং সেই সঙ্গে আমাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মনে থাকার কথা অনেকে, একটা সময় ছিল যখন এই সন্ত্রাসবাদীদেরকে তৎকালীন ইউপিএ সরকারের সময় সোনিয়া গান্ধীর নির্দেশে তাদেরকে এনে ডেকে স্বাগত জানিয়ে তাদেরকে সসম্মানের সঙ্গে তাদের সেই উপঢৌকন দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। এবং বাটলা হাউস হত্যাকাণ্ডের কথা আমাদের মনে আছে, জঘন্য তীব্র সন্ত্রাসী, যার সন্ত্রাসবাদী কার্যকলাপে 100 জনের উপর সেখানে প্রাণ হারিয়েছিলেন, সেই বাটলা হাউসের যে কুখ্যাত সন্ত্রাসবাদী, সে যখন নিহত হয় তখন সোনিয়া গান্ধীর চোখে জল ভরেছিল। এবং 26/11 মুম্বাইতে যে আক্রমণ হয়, সেই আক্রমণের অব্যবহিত পরেই রাহুল গান্ধী পার্টি করছিলেন দিল্লিতে। এই ঘটনাগুলি গোটা দেশবাসী ভুলে যায়নি, যদিও একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, আর যুদ্ধের সমস্ত কিছু জনসমক্ষে প্রকাশ করা কোনো দেশই করে না, করা সম্ভব না। শুধু একটি রেফারেন্স হিসেবে আপনাদের বলি, কোথাও যদি কোনো ফাইটার জেট কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, বিধ্বস্ত হয়, তার পরিত্যক্ত অংশ বিশেষ, যেটাকে আমরা মালবা বলি, সেইটা সেখানে থাকে, স্যাটেলাইটে তার ইমেজ ধারণ করা হয় এবং গোটা পৃথিবীতে সেটা নিয়ে আলোচনা চলতে থাকে। এখন হাইটেক যুগে কোনো কিছুই লুকানো সম্ভব না, কিন্তু তারপরেও ভারতের সেনারা কতটা শৌর্য, কতটা পরাক্রম দেখিয়েছে, সেইগুলি না করে ভারতের কোনো ক্ষতি হয়েছে কিনা, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ নিজে বলছেন
যে আমরা চেষ্টা করেছিলাম, আমরা পরিকল্পনা করেছিলাম যে 9 তারিখ 10 তারিখ আমরা ভারতবর্ষের উপর আক্রমণ করব, কিন্তু তার আগে ভারতবর্ষ আমাদের উপর ব্রহ্মস মিসাইল ছুড়ে আমাদেরকে ধ্বস্ত করে দিয়েছে। সেটা আমরা নিজস্ব বিবৃতি যেখানে রয়েছে, সেই জায়গায় এই কথাগুলি বলা, এই প্রশ্নগুলি করা, সেটা ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাদের কতটা শ্রদ্ধা আছে, ভারতবর্ষের সম্প্রীতির উপর, ভারতবর্ষের শক্তির উপর, ভারতের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ভারতের যে ডিফেন্স ডেভেলপমেন্ট, তার উপর কতটা আস্থা বিশ্বাস আছে, তাকে শক্তিশালী করতে চায় না দুর্বল করতে চায়, এই প্রশ্নগুলি কিন্তু আজকের দিনে যথারীতি দাঁড়িয়ে যাচ্ছে। সেই রাহুল গান্ধী, জয়রাম রমেশের মতন ব্যক্তিরা যখন এই বিষয়গুলিকে বারবার আমাদের সামনে নিয়ে আসছেন। এবং শুধু তাই নয়, আমরা তো জানি শাহবাজ শরীফের সঙ্গে রাহুলজির কথাবার্তা হয়, তাহলে এই বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়নি। পাকিস্তানি পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের পার্লামেন্টারিয়ান কান্নায় ভেঙে পড়ছেন যে ভারতবর্ষ যেভাবে ভারত আমাদেরকে জবাব দিয়ে গেছে, আমাদের কিচ্ছু করার ছিল না আত্মসমর্পণ করা ছাড়া। ডিজিএমও পাকিস্তান ভারতের ডিজিএমও কে ফোন করে যুদ্ধবিরতির কথা বলছিলেন, অনুরোধ করছিলেন, এবং 90 ঘন্টার মধ্যে ভারত যে বার্তা দিয়েছে গোটা পৃথিবীর কাছে যে ভারত কখনো মাথা নত করবে না, এবং গোটা পৃথিবী যখন এটাকে সম্মান জানিয়ে ভারতের এই সামরিক শক্তি নিয়ে আলোচনা করছেন, আকাশ নিয়ে আলোচনা করছেন, যেটা সম্পূর্ণ দেশীয় টেকনোলজি দিয়ে তৈরি করা, সেই জায়গায় এই ধরনের কথা বলা, এবং তারপর কি যখন সিন্ধু জল চুক্তি বাতিল স্থগিত করার কথা বলা হলো, তখন ওনারা বলছেন মানবিক ভাবে এটা ঠিক হবে না। মানবিকতার কথা তখন কেন মনে হলো? তখন কেন মানবিকতার কথা কংগ্রেস ভুলে যায় যখন আমার দেশের 26 জন আমার মায়েরা বোনেরা তাদের শিথিল সিঁদুর মুছে দেওয়ার সাহস করে পাকিস্তানের জঙ্গিরা, যখন আমার সেনাবাহিনীকে নির্মম ভাবে একের পর বিভিন্ন আক্রমণের মাধ্যমে যখন এরা হত্যা করে আমার সেনাবাহিনী যখন শহীদ হয়, তখন কেন মানবিকতার কথা মনে থাকে না? এদের কর্ণাটকের সিএম সিদ্ধারামাইয়া বলছিলেন কি, war is not right, we should not go to war। এই অবস্থা চলাকালীন সময় তিনি বলছিলেন, আর রাহুল গান্ধীকে, জয়রাম রমেশকে মনে হচ্ছে পাকিস্তানের হয়ে কথা বলছেন, পাকিস্তানের যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ একটি মনোভাব পোষণ করে তাদেরকে উৎসাহ দানের জন্য এবং ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে খাটো করার জন্য পরিকল্পনা নিয়ে কথা বলছেন, এটা মনে হচ্ছিল তাদেরকে দিয়ে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে জয়রাম রমেশ, রাহুল গান্ধী, ওনারা তাদের পরিকল্পনা অনুযায়ী একটি যাত্রা বের করেছেন, যার নাম জয় হিন্দ যাত্রা। এই জয় হিন্দ যাত্রা চলাকালীন জয় হিন্দ যাত্রা করতে পারেন, যেমন করে তিরঙ্গা যাত্রা হয়েছে, ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, ভারতের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, তাদের উৎসাহ বর্ধন করার জন্য, তাদের শৌর্য পরাক্রমকে স্বীকৃতি দিয়ে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য, তাদের পাশে দেশ সংহতি প্রকাশ করার জন্য যেভাবে তিরঙ্গা যাত্রা হয়েছে, যদি সেইভাবে জয় হিন্দ যাত্রা হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু জয় হিন্দ যাত্রা চলাকালীন এই যে বার্তা দিচ্ছেন, তাতে করে মনে হয় এটা জয় পাকিস্তান যাত্রার আঙ্গিকটা তার মধ্যে বেশি পরিমাণে কাজ করছে, জয় হিন্দ যাত্রা কম কাজ করছে। আর তাই যদি হয়ে থাকে তাহলে কংগ্রেস, রাহুল গান্ধী পাকিস্তানের সঙ্গে যৌথ প্রেস মিট করে বলে দিক না যে ওনারা আসলে কি চাইছেন। শুধু তাই নয়, সেই সঙ্গে বাকি বিরোধীদের অবস্থান দেখুন। পহেলগাঁওয়ের এই ঘটনার পর পশ্চিমবঙ্গে সিপিএম এর একটি র্যালি হয়, আপনারা অবগত আছেন নিশ্চয়ই, অনেকেই দেখেছেন। অপারেশন সিন্দুর কেন হয়েছে সেটা ভারত সরকার নাকি ঠিক করেনি। ভারতীয় সেনাবাহিনীর শৌর্য পরাক্রমকে খাটো করার জন্য ওনারা র্যালিতে আওয়াজ করেছেন। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, সরাসরি জিজ্ঞেস করছেন কিসের ভারত, বিদ্রুপ করছেন ভারতবর্ষকে। এই ভারতবর্ষের মাটিতে থাকবে, ভারতবর্ষের জল পানি গ্রহণ করবে,
ভারতবর্ষের আবহাওয়ায় বেঁচে থাকবে, আবার ভারতবর্ষকে, ভারতের সেনাবাহিনীকে, ভারতের পরাক্রমকে খাটো করার চেষ্টা করবে, বিদ্রুপ করে বলবে কিসের ভারত। শুধু তাই নয়, সিন্ধু জল চুক্তি রোধ করা নাকি ভারত সরকার ঠিক করে নিয়ে, এটা নাকি অমানবিক কাজ হয়েছে। সিপিএম এর সেই রেলি থেকে এই ধরনের আওয়াজ উঠেছে। তখন কোথায় থাকে যখন বিদেশি শক্তি ভারতের উপর আক্রমণ করে সেনাদেরকে একের পর এক নিকেশ করতে থাকে, ভারতের সমস্ত সম্পদ তার উপর যখন আক্রমণ সংঘটিত হয়, এবং দেশের অভ্যন্তরে যখন মাওবাদের নামে, নকশালিজমের নামে একের পর এক আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে একেবারে গরিব মেহনতি মানুষ, স্ত্রী শিশু সহ ভারতীয় সেনাবাহিনীর উপর, ভারতীয় ফোর্সের উপর আক্রমণের পর আক্রমণ করে তাদেরকে নিহত করে, তখন কোথায় যায় তাদের সেই দরদ? তখন সেটা মানবিক হয়? শুধু তাই নয়, এই ঘটনার পর সর্বশেষ নরেন্দ্র মোদীজি, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী, একটি কার্যক্রমে পশ্চিমবঙ্গে এসেছিলেন। তিনি একটি জনসভাকে সম্বোধন করেন। সেই জনসভার শেষে, যেখানে যেই জনসভায় মোদীজি অপারেশন সিন্দুর যেটা এখনো চলছে, প্রয়োজনে কারোর কোনো কনসেন্ট ছাড়াই যদি ভারত সরকার মনে করে যে কোনো মুহূর্তে জবাব দেওয়ার মতন সময় আবার তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে অপারেশন সিন্দুর আবার তার পূর্ণ উদ্যমে চলবে, শুরু হবে, তার জন্য বিশ্বের কারোর কাছে জবাবদিহি করবে না, সেটা অবস্থান স্পষ্ট করেছে। সেই জায়গায় যখন মোদীজি দেশের সেনাবাহিনীর পরাক্রমকে নিয়ে প্রশংসা করছিলেন, দেশের মা বোন থেকে শুরু করে সব অংশের মানুষ যেভাবে সংহতি প্রকাশ করেছে ভারত সরকারের সঙ্গে, তার গৌরবকে নিয়ে যখন আলোচনা করছিলেন, এবং অপারেশন সিন্দুর এটা নিশ্চিত করেছে যে দেশের মাতৃশক্তির সিঁদুর মুছে নেওয়ার প্রয়াস যারা করবে, তাদেরকে দেশ কোনোভাবে ছেড়ে কথা বলবে না, সঠিক জায়গায় পৌঁছিয়ে দেয়া এটা দেশের সরকারের কাজ। এই যখন ছিল, তখন পশ্চিমবঙ্গের মাননীয়া এইটাকে নিয়ে তীব্র বিদ্রুপ করে এমন কুরুচিকর অশালীন শব্দ ব্যবহার করেছেন, যেটা শুধু তার ডিকশনারিতেই আছে, আমাদের মুখে সেটা উচ্চারণ করতে আমরা লজ্জা বোধ করি। কারণ কি? তিনি কেন করতে পেরেছেন? ভারতীয় তথা হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে যে সিঁদুর রয়েছে, সেই সিঁদুরের অর্থ তিনি জানেন না। এই সিঁদুর মানে একটি আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক, সম্পর্কের স্থায়িত্বের প্রতীক, ভালোবাসার প্রতীক। একজন যে কোনো ভারতীয় নারী চায় তার মাথার সিঁদুর শেষ নিঃশ্বাস পর্যন্ত অক্ষত থাকুক। তো যিনি সিঁদুর মানেন না, যিনি সিঁদুরের মাহাত্ম্য জানেন না, সিঁদুর কখনো পড়েছেন কিনা সেটা আমার জানা নেই, তিনি, তার পক্ষেই এই ধরনের আমাদের ভারতীয় জনতা পার্টি যখন মহিলা মোর্চা একটি নতুন কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে, সিঁদুর যাত্রা। সেই সিঁদুর যাত্রা মানে কি? কোনো কিছু না বুঝেই উনি আরো টটকা কুরুচিকর মন্তব্য করে দিলেন। এই সিঁদুর যাত্রা মানে হচ্ছে সেনাবাহিনীকে ভারতীয় মাতৃশক্তি অভিবাদন জানায়, তার সঙ্গে সলিডারিটি প্রকাশ করে, সংহতি প্রকাশ করে। এই সিঁদুর যাত্রার মানে হচ্ছে সেনাবাহিনীর কাজের দ্বারা ভারতের মাতৃশক্তি যে সুরক্ষিত, সেইটাকে মাথায় রেখে মাতৃশক্তিও শপথ গ্রহণ করছে দেশ রক্ষার কাজে দেশের সেনাবাহিনীর সঙ্গে সর্বতভাবে দণ্ডায়মান থাকবে। সেইটাকে মান্যতা না দিয়ে সিঁদুর যার কাছে খেলার বস্তু, তার পক্ষে যা সম্ভব, সেই মাননীয়া তোষণবাদী রাজনৈতিক ব্যবসা জিয়ে রাখার জন্য, আবার বলছি, সেই মাননীয়া তোষণবাদী রাজনৈতিক ব্যবসা জিয়ে রাখার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে প্রকারান্তরে দেশের সেনাবাহিনীকে খাটো করলেন, তথা
সনাতনী হিন্দু ভারতীয় মাতৃশক্তিকে চরম অপমান করেছেন, যার জবাব পশ্চিমবঙ্গের কোটি কোটি আমাদের সনাতনী হিন্দু যারা রয়েছেন, মা বোনেরা সঠিক সময়ে তার প্রকৃত জবাব দেবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।